ইন্টারন্যাশনাল ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল এর একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে অ্যাসাইলাম নিয়ে। তাহলে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এক্সট্রাডিশন। এখন এই অ্যাসাইলাম আর এক্সট্রাডিশন কী, এটাই আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু। প্রথমে আমরা দেখি এক্সট্রাডিশনটা কী। এক্সট্রাডিশন, এটা আমরা খবরের কাগজে মাঝে মাঝে এই শব্দটা দেখি যে এক্সট্রাডিশন। অ্যাসাইলাম শব্দটাও আসে, তবে এক্সট্রাডিশনটা আরও বেশি কমন। যে হোয়াট ইজ এক্সট্রাডিশন? এক্সট্রাডিশন ইজ দ্য ফর্মাল প্রসেস বাই হুইচ ওয়ান স্টেট surrenders a person accused or convicted of a crime to another state having jurisdiction to try or punish that person. তাহলে কোনো একজন ব্যক্তি, সে যদি কোনো অপরাধ করে থাকে এবং অন্য কোনো দেশে চলে আসে, তখন সে যে দেশে অপরাধ হয়েছে সে দেশে তখন তাকে তারা সেই দেশে টেনে নিতে পারে বা সেই দেশে ফেরত চাইতে পারে বিচারের জন্যে। যেমন কোনো ভারতীয় যদি ভারতবর্ষে কোনো অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, তাহলে ভারত তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জন্য ফিরিয়ে আনার চেষ্টা করতে পারে। সে যে পদ্ধতিতে সেই ভারতীয় যে অপরাধ করে ভারত থেকে পালিয়ে গেছে তাকে দেশের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে, সেই পদ্ধতিটাকেই বলা হয় এক্সট্রাডিশন। তো এক্সট্রাডিশনের মাধ্যমে একজন কোনো অপরাধী যে পালিয়ে গেছে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হয় তার দেশে। আর ইট ইজ দ্য ফর্মাল প্রসেস। প্রথমে মনে রাখতে হবে এক্সট্রাডিশন একটা ফর্মাল প্রসেস বাই হুইচ ওয়ান স্টেট সারেন্ডার্স আ পারসন অ্যাকিউজড অর কনভিক্টেড অফ আ ক্রাইম। তাহলে সে একটা অ্যাকিউজ বা কনভিক্টেড হয়েছে কোনো ক্রাইমে, টু অ্যানাদার স্টেট হ্যাভিং জুরিসডিকশন টু ট্রাই অর পানিশ দ্যাট পারসন। তাহলে যে পালিয়ে গেছে তাকে ডেকে এনে ধরে এনে বিচার করার জন্যে এক্সট্রাডিশন জিনিসটা করা হয় ইন্টারন্যাশনাল লতে। এটা বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে প্রাইমারিলি গভর্ন বাই বায়োল্যাটারাল আর মাল্টিল্যাটারাল ট্রিটিস। দুটো দেশের মধ্যে একটা চুক্তি করা আছে, বায়োল্যাটারাল ট্রিটিস ও মাল্টিল্যাটারাল ট্রিটিস। ইন্ডিয়ান এক্সট্রাডিশন রিলেশনস আর গভর্ন বাই এক্সট্রাডিশন অ্যাক্ট 1962। অর্থাৎ ভারতের এক্সট্রাডিশন অ্যাক্ট যেটা রয়েছে 1962 দ্বারা, সেটা ভারত মেনে চলে। এবার হচ্ছে প্রিন্সিপালস অফ এক্সট্রাডিশন। এক্সট্রাডিশন করার প্রিন্সিপালসগুলো কী কী? একটা হচ্ছে ট্রিটি বেসড এক্সট্রাডিশন। ট্রিটি বেসিস, অর্থাৎ দুটো দেশের মধ্যে একটা চুক্তি থাকবে। হ্যাঁ, আর্ট ডিউডের আর্ট জুডিকেয়ার, এটা ল্যাটিন কথা, আমার উচ্চারণটা হয়তো সঠিক হলো না। আর্ট ডিউডেয়ার আর্ট জুডিকেয়ার, অর্থাৎ আইদার এক্সট্রাডিয়েট অর প্রসিকিউট, আইদার এক্সট্রাডিকেট, আইদার এক্সট্রাডাইট অর প্রসিকিউট, আইদার এক্সট্রাডাইট অর প্রসিকিউট। এই হচ্ছে কথা। আর্ট ডিউডিয়ার আর্ট জুডিকেয়ার, আইদার এক্সট্রাডিট অর প্রসিকিউট, অর্থাৎ এক্সট্রাডিট করো অথবা প্রসিকিউট করো, এই হচ্ছে কথা। ট্রিটিতে এটাই মোটামুটি মোস্ট কান্ট্রি এটাই ফলো করে। এক্সট্রাডিশন একটা দুটো দেশের মধ্যে যে ট্রিটি আছে বা চুক্তি আছে সেই অনুযায়ী তারা চলে এক্সট্রাডিশনের ক্ষেত্রে। এবং ডাবল ক্রিমিনালিটি, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ট্রিটির উপরে বেস করে তারপরে আসে ডাবল ক্রিমিনালিটি, অর্থাৎ যে কারণে এক্সট্রাডিশন করতে বলা হচ্ছে সেটা দুটো দেশেই কিন্তু সেটা অপরাধ বলে বিবেচনা করা হবে। দুটো দেশের মধ্যে, সাপোজ ভারত আর আমেরিকার মধ্যে, ভারতে কেউ অপরাধ করে আমেরিকায় পালিয়ে গেল, তাহলে যে অপরাধের জন্য তাকে ভারত ফেরত আনার চেষ্টা করবে সেই অপরাধটা আমেরিকার কোর্টেও অপরাধ, ভারতের কোর্টেও অপরাধ। ঠিক আছে? দ্য অ্যাক্ট ফর হুইচ এক্সট্রাডিশন ইজ সট মাস্ট কনস্টিটিউট এ ক্রাইম আন্ডার দ্য লজ অফ বোথ স্টেটস। দ্য অ্যাক্ট ইজ নট ক্রিমিনাল if the act is not criminal in the requested state, extradition is refused. অর্থাৎ যে দেশে পালিয়েছে, রিকোয়েস্টেড স্টেট, এখানে দুটো দেশ আছে, একটা রিকোয়েস্টিং কান্ট্রি, একটা রিকোয়েস্টেড স্টেট। ঠিক আছে? অর্থাৎ ভারত থেকে অপরাধ করে ভারত থেকে আমেরিকায় পালিয়েছে, তাহলে ভারত হচ্ছে রিকোয়েস্টিং কান্ট্রি আর আমেরিকা হচ্ছে রিকোয়েস্টেড কান্ট্রি। ঠিক আছে? তো ভারত হচ্ছে রিকোয়েস্টিং কান্ট্রি। এবার যদি ভারত থেকে যে অপরাধটা অপরাধ বলে ধরা হয়েছে সেটা যদি আমেরিকায় অপরাধ না থাকে, যেমন ভারতে এখন সমকামিতা অপরাধ না, কিন্তু আগে ভারতে সমকামিতা অপরাধ ছিল, তখন যদি ভারত থেকে কেউ অপরাধ করে বিদেশে পালায় আমেরিকায় সেই সময় সমকামিতা অপরাধ ছিল না, তবে আমেরিকা কিন্তু তখন তাকে এক্সট্রাডিট করতে দেবে না, কারণ আমেরিকাতে সেটা তখন অপরাধ নয়। হ্যাঁ, তো শুধু দুটো দেশেই সেটা অপরাধ হতে হবে, তা নাহলে অর্থাৎ ডাবল ক্রিমিনালিটি, এটা একটা ইম্পর্টেন্ট প্রভিশন। এটা হচ্ছে এবার হচ্ছে প্রিন্সিপাল অফ স্পেশালিটি, অর্থাৎ যে কারণে
তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, সেই কারণ ছাড়া অন্য কিছুর ওপরে কিন্তু তাকে মানে বিচার করা যাবে না। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ স্পেশালিটি। Once extradited, the person must be tried only for the specific offence for which extradition was granted and not for any other prior offence. অর্থাৎ অন্য কোনো অফেন্স সে করেছিল, তাকে এক্সট্রাডিট করে এক জায়গায় একটা কিছু ধরে নিয়ে আসা হলো, নিয়ে এবার বলেছে আরও অপরাধ করেছে, প্রায়র অফেন্স, সেগুলো কিন্তু ইম্পোজ করা যাবে না এক্ষেত্রে। এবার হচ্ছে নন এক্সট্রাডিশন অফ পলিটিক্যাল অফেন্ডার্স, অর্থাৎ পলিটিক্যাল অফেন্স যদি কেউ করে তখন তার জন্য তারা কিন্তু ফেরত আনা যাবে না। এটা একটা মানে রক্ষা কবচ বলা যায়, পলিটিক্যাল অফেন্ডারদের একটা রক্ষা কবচ এভাবে দেওয়া হয়েছে, যে পলিটিক্যালি কেউ কোনো অপরাধ করে পালিয়েছে বলে তাকে আবার ফেরত নিয়ে আসা, এটা আনা যাবে না। এরা স্টেট জেনারেলি রিফিউজেস এক্সট্রাডিশন ফর পলিটিক্যাল অফেন্সেস, ঠিক আছে। অর্থাৎ কেউ যদি কিন্তু যদি কোনো সিরিয়াস ইন্টারন্যাশনাল ক্রাইম হয়ে থাকে, যেমন টেরোরিজম, জেনোসাইড এবং ওয়ার ক্রাইমস, তখন সেক্ষেত্রে কিন্তু এটা মানা হবে না। কিন্তু ইন জেনারেল পলিটিক্যাল অফেন্ডারদের কিন্তু দেশে ফিরিয়ে আনা, এভাবে এক্সট্রাডিশন করে ফিরিয়ে আনা যাবে না। এটা এক্সট্রাডিশনের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার হচ্ছে নন এক্সট্রাডিশন অফ ন্যাশনালস। Many states, including India, refuses to extradite their own nationals, undertaking instead to prosecute them domestically for offences committed abroad under the Extradition Act 1862. অর্থাৎ মানে ইন্ডিয়ান কেউ যদি বিদেশে অপরাধ করে, তাহলে ইন্ডিয়া তাকে ওখানে মাটিতে বিচার না করে ইন্ডিয়াতে নিয়ে এসে নন এক্সট্রাডিশন অফ ন্যাশনাল সে তার নিজের দেশে নিয়ে এসে বিচার করতে চায়। এটাই হচ্ছে ব্যাপার। মেনি স্টেটস ইনক্লুডিং ইন্ডিয়া রিফিউজেস টু এক্সট্রাডিট দেয়ার ওন ন্যাশনালস, আন্ডারটেকিং ইনস্টেড প্রসিকিউট দেম ডোমেস্টিক্যালি ফর অফেন্সেস কমিটেড অ্যাব্রড আন্ডার এক্সট্রাডিশন অ্যাক্ট 1962। এভাবে ইন্ডিয়া এটা মেনে চলে। এবার রুল এগেনস্ট ডাবল জিওপার্ডি, অর্থাৎ কাউকে একবার যদি ট্রাই করা হয় কোনো একটা কেসে, তাকে করে অ্যাকুইটেড অর কনভিক্টেড হয়ে গেছে ফর দ্য সেম অফেন্স, তখন আবার সেটা নতুন করে তার উপরে চালিয়ে দিয়ে সেকেন্ডবার এটা করা যাবে না। রুলস এগেনস্ট ডাবল জিওপার্ডি। ডাবল জিওপার্ডি সব ক্ষেত্রেই, যেমন সমস্ত আইনের ক্ষেত্রেই বন্ধ, এটা এখানে এক্সট্রাডিশনের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এক্সট্রাডিশন ইজ রিফিউজেস ইফ দ্য পার্সন হ্যাজ অলরেডি বিন ট্রাইড অ্যান্ড অ্যাকুইটেড অর কনভিক্টেড ফর দ্য সেম অফেন্সেস। তাহলে পার্সনটা যদি অলরেডি বিন ট্রাইড অ্যান্ড অ্যাকুইটেড করা হয়, তাহলে অ্যাকুইটেড অর কনভিক্টেড করা হয়ে থাকে, তাহলে নতুন করে আবার এক্সট্রাডিশন চাইলে দ্যাট এক্সট্রাডিশন ইজ রিফিউজ, সেটা হবে না। এবার হচ্ছে প্রাইমা ফেসি এভিডেন্স, অর্থাৎ যাকে বলা হচ্ছে তার বিরুদ্ধে উপযুক্ত কারণ থাকতে হবে। এক্সট্রাডিশনের জন্য উপযুক্ত কারণ দেখাতে হবে। দ্য রিকোয়েস্টিং স্টেট মাস্ট প্রোভাইড সাফিসিয়েন্ট প্রাইমা ফেসি এভিডেন্স অর গিল্ট টু জাস্টিফাই কমিটেড ফর ট্রায়াল অ্যান্ড দ্য ল বা রিকোয়েস্টেড টেস্ট, অর্থাৎ ওই ট্রায়াল করার জন্য তাকে কিন্তু এটা দেখাতে হবে যে আমার কাছে এই কারণ আছে। আচ্ছা, এই হলো এক্সট্রাডিশন। তাহলে এক্সট্রাডিশনকে আমরা যদি একটু রিক্যাপিচুলেট করি, তাহলে এক্সট্রাডিশনটা কী হলো? এটা হচ্ছে একটা ট্রিটি থাকতে হবে, দুটো দেশের মধ্যে একটা কিছু চুক্তি থাকতে হবে। তারপরে ডাবল ক্রিমিনালিটি, দুটো দেশের মধ্যে এই যে এক্সট্রাডিশনটা আমরা বলছি, দুটো দেশের মধ্যে সেটা কিন্তু ডাবল ক্রিমিনালিটি, ট্রিটি একটা থাকলো, তারপরে ডাবল ক্রিমিনালিটি, তারপরে প্রিন্সিপালস অফ স্পেশালিটি। প্রিন্সিপালস অফ স্পেশালিটি এটা আর একটা ইম্পর্টেন্ট। ডাবল ক্রিমিনালিটি হচ্ছে দুটো দেশের মধ্যেই সেটা অপরাধ, আর প্রিন্সিপালস অফ স্পেশালিটি যে অপরাধের জন্য আনা হয়েছে শুধু সেই অপরাধের জন্য বিচার করা হবে। নন এক্সট্রাডিশন অফ পলিটিক্যাল অফেন্ডার্স, এদের ক্ষেত্রে একটা সেফগার্ড দেওয়া থাকছে। নন এক্সট্রাডিশন অফ ন্যাশনালস, কোনো দেশ এটা মেনে চলে। আর রুল অ্যাগেনস্ট ডাবল জিওপার্ডি, দুবার মানে একবার টায়ার্ড হয়ে গেলে নতুনভাবে তাকে ইয়ে করা যাবে না, প্রাইমা ফেসি এভিডেন্স তার বিরুদ্ধে থাকতে হবে। এবারে আমরা পড়বো ডিস্টিংশন বিটুইন এক্সট্রাডিশন অ্যান্ড অ্যাসাইলাম। আমরা আগেই বলেছি যে এক্সট্রাডিশন যেমন একজন কাউকে দেশে নিয়ে এসে বিচারের জন্য রাখা হচ্ছে, অ্যাসাইলামে ঠিক তার উল্টো। অ্যাসাইলামে কোনো রিফিউজি কোনো দেশে কোনো যদি কেউ মনে করে যে সে দেশে সে তার পলিটিক্যাল কারণে বা তার রাজনৈতিক পলিটিক্যাল কারণে অথবা তার ধর্মীয় বিশ্বাসের কারণে অথবা কোনো সে সোশ্যাল গ্রুপ কাউকে সাপোর্ট করে, সেই কারণে সেই দেশে তার মানে জীবনের সমস্যা হয়ে যেতে পারে, তখন সে অন্য কোনো দেশে একটা আশ্রয় চাইতে পারে, যেটা হচ্ছে অ্যাসাইলাম। এই অ্যাসাইলাম আশ্রয় চাওয়া, অর্থাৎ এখানে কেউ রিফিউজি হয়ে কোনো দেশে আসলে পারে, সে যদি আশ্রয় চায়
তাহলে এক্সট্রাডিশন হচ্ছে বেসিক্যালি কাউকে ডেকে নিয়ে আসা, তাকে একটা কোর্টে বিচার ব্যবস্থার মাধ্যমে তাকে পানিশ করার জন্যে, উল্টো দিকে অ্যাসাইলাম হচ্ছে একটা আশ্রয় দেওয়ার জন্য। যদি নিজের দেশে সে শান্তিতে থাকতে না পারে, তখন সে যদি পাশের বা অন্য কোনো দেশে আশ্রয় চায়, পাশেই হতে হবে দেশটা এমন না, তাহলে সেই দেশ সাধারণত তাকে রিফিউজি অ্যাক্ট যেটা রয়েছে সে অনুযায়ী আশ্রয় সাধারণত দিতে বাধ্য থাকে। কারণ এমন কাউকেই, আবার কেউ যদি চলে আসে তাকেও আবার সেই দেশে ফেরত দেওয়া যাবে না জোর করে। যদি দেখা যায় যে সেই দেশে ফেরত দিলে তার জীবনের বিপন্ন হওয়ার চান্স আছে, তখন কিন্তু জোর করে তাকে সেই দেশে ফেরত দেওয়া যাবে না, এটা রিফিউজি অ্যাক্টে বলা আছে। তখন আমরা দেখি এখন বেসিক্যালি যে এই অ্যাসাইলামের সঙ্গে এক্সট্রাডিশনের পার্থক্য কী আছে। এক্সট্রাডিশন আর অ্যাসাইলাম আর কনসেপচুয়ালি অপোজিট মেকানিজমস in international law and differ across several important dimensions. তাহলে এটা হচ্ছে বেসিক্যালি পরস্পরের একটা বিপরীত জিনিস এক্সট্রাডিশন। In terms of purpose, extradition serves the interest of criminal justice by surrendering accused personnel to face trial. এখানে ট্রায়াল ফেস করার জন্যে তাকে ফেরত দেওয়া হচ্ছে। আর আসাইলামে কী হচ্ছে, হিউম্যানিটেরিয়ান একটা গ্রাউন্ডে তাকে একটা শিল্ড দেওয়া হচ্ছে ফর persecuted persons from the jurisdiction of the persecuting state. অর্থাৎ যে দেশে সে সমস্যায় পড়েছে, নিপীড়ন করা হচ্ছে তাকে যে দেশে, সেই নিপীড়ন করার দেশ থেকে, দেশের যে নিপীড়নমূলক আইন তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে সে একটা আশ্রয়ে আসছে। পারসিকিউটেড পারসনস ফ্রম দ্য জুরিসডিকশন অফ দ্য পারসিকিউটিং স্টেট বলতে বোঝানো হচ্ছে যে কোনো দেশে কোনো ব্যক্তি যদি নিপীড়িত হয়, তাহলে সেই দেশের জুরিসডিকশন দিয়ে তাদেরকে নিপীড়ন করতে না পারে, সেই জন্যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে অ্যাসাইলামে। রিগার্ডিং লিগাল অব্লিগেটর, এক্সট্রাডিশন ইজ আন্ডার ট্রিটি কজড বাই বাইন্ডিং লিগাল অব্লিগেশনস। আর অ্যাসাইলামের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো লিগাল অব্লিগেশন থাকে না, এটা একটা সভরেন অ্যাক্ট। হ্যাঁ, নো স্টেট ইজ জেনারেলি অবলাইজ টু গ্র্যান্ট ইট। অর্থাৎ অ্যাসাইলাম দিতে কেউ বাধ্য থাকে না। তার কাছে কোনো অ্যাসাইলাম কেউ চাইলো, কোনো দেশের নাগরিক অন্য কোনো দেশে অ্যাসাইলাম চাইলো, সে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে সেটা সে দেয়, কিন্তু সেটা দিতে কিন্তু সে বাধ্য থাকে না। অ্যাসাইলাম চাওয়াটা একটা মানুষের মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে সেটা তার একটা রাইট, যে আমি অ্যাসাইলাম চাইছি, আমার দেশে আমার অধিকার বিপন্ন হচ্ছে, আমি অ্যাসাইলাম চাইছি, এটা তার একটা ফান্ডামেন্টাল রাইট। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে একটা ফান্ডামেন্টাল রাইট। কিন্তু তাই বলে এটা অ্যাকসেপ্টেড করবেই একটা দেশ, সেটা কিন্তু না। সেটা তার যদি মানে অ্যাকসেপ্ট করার মতো ইচ্ছা থাকে তবেই সে অ্যাকসেপ্ট করতে পারে। নন রিফালমেন্ট বলে একটা ব্যাপার অবশ্য আছে এই রিফিউজি অ্যাক্টে, রিফিউজি কনভেনশন, এটা prohibits returning persons to the territories where they face persecution. অর্থাৎ কোনো রিফিউজি যদি কোনো দেশে একবার চলে আসে, রিফিউজি কনভেনশন প্রহিবিটস দ্য রিটার্নিং পারসনস টু টেরিটরিজ হোয়ার দে ফেস পারসিকিউশন। 1951 সালের রিফিউজি কনভেনশন এটা বলছে যে যদি কোনো রিফিউজি চলে আসে, তাহলে পারে তাকে আবার তার দেশে এইভাবে এই শর্তে ফেরত পাঠানো যাবে না যে গেলেই সে একটা পারসিকিউশন বা নিপীড়ন ফেস করবে, এরকম হলে কিন্তু তাকে তার দেশে ফেরত পাঠানো যাবে না। এটা হচ্ছে নন রিফালমেন্ট of Refugee Act in the 1951 Refugee Act. এবারে as to persons involved, extradition applies to persons accused or convicted of ordinary criminal offences. Asylum is granted for persons feeling political persecutions, religious discriminations, or other forms of oppression recognized under the 1951 Refugee Convention. তাহলে এই দুটোর ক্ষেত্রে জিনিসটা যেটা ফারাক রয়েছে সেটা এক্সট্রাডিশনের ক্ষেত্রে হচ্ছে যে কেউ কোনো রকম একটা অফেন্স করেছে, তার জন্যে সে তাকে দেশে ফেরত নিয়ে আসা হচ্ছে। আর অ্যাসাইলামের ক্ষেত্রে কিন্তু সে কোনো অফেন্স করেনি, বরং সে একটা নিপীড়ন ফেস করার মানে নিপীড়ন, তার দেশে সে কোনো সমস্যায় পড়েছিল, অত্যাচার করা হচ্ছিল বলে সে পালিয়ে চলে এসছে। সে পালিয়ে আসার কারণটা কি? রিলিজিয়াস ডিসক্রিমিনেশন হতে পারে, ফর্ম অফ অপারেশন, যে কোনো ফর্মে তাকে অপ্রেস করে রাখা হতে পারে, অথবা পলিটিক্যাল ওয়েতে তার পলিটিক্যাল ফেথ বিলিভ এগুলো বা কোনো সোশ্যাল গ্রুপে সে জয়েন করেছে, এই জন্যে কিন্তু তাকে একটা অপারেশনের মধ্যে রাখা হচ্ছিল, পারসিকিউটেড করে রাখা হচ্ছিল, এটার জন্যে সে আসতে পারে। কনসার্নিং
Procedure: extradition requires a formal request by the demanding state supported by prima facie evidence of guilt. তো এক্সট্রাডিশনের ক্ষেত্রে রিকোয়েস্টিং স্টেট তার কিছু গিল্টের যে প্রাইমা ফেসি এভিডেন্স থাকে সেগুলো দিয়ে তাকে একটা রিকোয়েস্ট করে। আর অ্যাসাইলাম গ্র্যান্টেড unilaterally by the protecting states without any formal request of any from any other state। অর্থাৎ যে দেশ নিপীড়ন করছে সে তো আর কখনোই বলবে না আমার দেশের লোক তুমি অ্যাসাইলাম দাও, ঠিক আছে, এখানে সে জাস্ট তার দেশের লোকদের নিপীড়ন করবে, তার দেশের লোকেরা এমনি পালিয়ে গিয়ে বাকি দেশে অ্যাসাইলামে সে একটা তার সাহায্য বা শরণার্থী হিসাবে আশ্রয় চাইবে। এখানে তার যে দেশ তাকে তাড়িয়ে দিচ্ছে সে দেশ অপরের দেশকে এটা কখনোই বলতে যাবে না যে তোমরা আমাদের দেশ থেকে এদের তাড়িয়ে দিচ্ছি, তোমরা এদের দেশে তোমাদের দেশে এদেরকে থাকতে দাও, ঠিক আছে। তাহলে এখানে দুটো দেশে ইনভলভমেন্ট নেই, একটা দেশ তার জনগণকে বা তার দেশের কোনো ন্যাশনালকে কোনো মানুষকে কোনো একটা পলিটিক্যাল বা অন্য কোনো কারণে সে তাকে নিপীড়ন করছে তার সোশ্যাল ফেথ বিলিভ বা অন্য কিছু ডিসক্রিমিনেশনের জন্যে, কিন্তু তারপরে সে নিজেই গিয়ে অন্য একটা দেশে সে আশ্রয় চাইছে, এখানে সে দুটো দেশের মধ্যে ইনভলভমেন্ট নেই। কিন্তু আমাদের এক্সট্রাডিশনে কিন্তু দুটো দেশের ইনভলভমেন্ট আছে, যে দেশ ফেরত চাইছে সে দেশ বিভিন্ন কারণ যুক্তি দেখাবে, দেখিয়ে সে কিন্তু যাকে ফেরত চাইছে সে ফেরত চাইবে আর কি। তাহলে উই রিপ্রেজেন্ট দ্য পলিটিক্যাল অফেন্সেস, পলিটিক্যাল অফেন্ডার্স আর জেনারেলি এক্সক্লুডেড ফ্রম দ্য এক্সট্রাডিশন। এক্সট্রাডিশনের ক্ষেত্রে পলিটিক্যাল অফেন্ডার্সরা একদমই এক্সক্লুডেড, অর্থাৎ তাদেরকে এক্সট্রাডিশন করা হয় না, পলিটিক্যাল অফেন্ডার্সদের একটা শিল্ড দেওয়া থাকে। আর এখানে বেসিক্যালি মানে অ্যাসাইলামে কিন্তু পলিটিক্যাল পারসিকিউশনস এটা কিন্তু একটা মেন কারণ, পলিটিক্যাল কারণে পারসিকিউশন হয় এবং এটা প্রাইমারি গ্রাউন্ড ফর গ্র্যান্টিং অ্যাসাইলাম। যে পলিটিক্যালি তার ফেথ বিলিভ অন্য, তাই জন্য তাকে তার দেশ থেকে বিতরণ করা হয়েছে। যেমন শেখ হাসিনা কিছুদিন আগে ভারতবর্ষে, এখানে উনি তো পলিটিক্যাল ব্যক্তিত্ব, পলিটিক্যাল কারণে উনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসতে বাধ্য হলেন, তার ভারতবর্ষ তাকে একটা আশ্রয় দিল, এক্ষেত্রে তার অ্যাসাইলাম দেওয়া হয়েছে আর কি। তাহলে যদিও তিনি পলিটিক্যাল অফেন্ডার্স, কিন্তু পলিটিক্যাল অফেন্ডার্সের ক্ষেত্রে এক্সট্রাডিশন হয় না। এক্সট্রাডিশন যেমন শেখ হাসিনাকে এই সেম কেসে বাংলাদেশ ফেরত চাইছিল, কিন্তু ইন্ডিয়া কিন্তু তাকে এক্সট্রাডিট করেনি, কারণ পলিটিক্যাল অফেন্ডার্সের এক্সট্রাডিশন হয় না। তাহলে এই শেখ হাসিনা এক্সাম্পল একটা ক্লাসিক এক্সাম্পল এই ক্ষেত্রে, যে তাকে কিন্তু ইন্ডিয়া এক্সট্রাডিট করেনি, রাদার তাকে আমরা অ্যাসাইলাম দিয়েছি। দ্য টু কনসেপ্টস দাস অপারেট ইনভার্স ডিরেক্টিং রিগার্ডিং পলিটিক্যাল অফেন্ডার্স। অর্থাৎ পলিটিক্যাল অফেন্ডার্সদের ক্ষেত্রে কোনো রকম আমাদের এক্সট্রাডিট করার কোনো উপায় নেই, কিন্তু অ্যাসাইলাম পলিটিক্যাল অফেন্ডারদের দেওয়া যেতেই পারে, এবং অ্যাসাইলাম বেসিক্যালি পলিটিক্যাল অফেন্ডারদের জন্যেও মেনলি দেওয়া হয়, যদিও সবসময় পলিটিক্যাল অফেন্ডার না, কিন্তু একটা প্রাইমারি একটা কেস হচ্ছে পলিটিক্যাল অফেন্ডাররা আসে অ্যাসাইলামের জন্য। একমাত্র যে পলিটিক্যালি পাওয়ারফুল লোকজন আসে তাই না, সাধারণ মানুষও অনেক সময় বিভিন্ন রিলিজিয়াস পারপাসে অথবা অন্য কোনো ফেথ বিলিভ বা সোশ্যাল গ্রুপে যোগ দেওয়ার জন্য এক্সট্রাডিশনে চলে আসতে হয়, নিপীড়নের সম্মুখীন হতে হয়। তাহলে যেটা বলা যাচ্ছে যে কনক্লুশনে, যে এক্সট্রাডিশন অ্যান্ড অ্যাসাইলাম রিফ্লেক্ট ইন্টারন্যাশনাল লজ অ্যাটেম্প্ট টু ব্যালেন্স দ্য স্টেট ইন্টারেস্ট ইন ক্রিমিনাল অ্যাকাউন্টেবিলিটি উইথ ইন্ডিভিজুয়াল রাইটস। বেসিক্যালি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অ্যাসাইলামটা দেওয়া হচ্ছে, কিন্তু এক্সট্রাডিশনটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে না, ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, দেশের ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য এক্সট্রাডিশনটা চাওয়া হয়, বা দেশের ক্ষয়ক্ষতি, সাপোজ ভারত থেকে কেউ প্রচুর পরিমাণে টাকা লোন নিয়ে শোধ না দিয়ে বা ভারতে কোনো একটা ক্রাইম করে সে বিদেশে চলে গেল, তখন ভারত তাকে বলতে পারে তুমি আমাকে আমাদের দেশে ও দেশের আদালতে বিচার না করে তুমি আমাদের দেশে তাকে পাঠাও, আমরা আমাদের দেশে, যেমন নীরব মোদির কেসে যেটা হচ্ছে, যে নীরব মোদিকে এখন ইউকেতে সে এখন রয়েছে, ভারতের প্রচুর টাকা সে লোন হিসাবে নিয়ে শোধ দেয়নি, তখন ভারত এখন তাকে এক্সট্রাডিশনে যেতে তাকে চাইছে ফেরত দিয়ে দেশের আদালতে তাকে বিচার করা হবে, বিদেশের আদালতে বিচার না করে দেশের আইন মেনে তাকে এক্সট্রাডিশন অ্যাক্ট অনুযায়ী তাকে দেশে নিয়ে এসে তাকে বিচার করা হবে। তো এই হচ্ছে ব্যাপার এক্সট্রাডিশনের ক্ষেত্রে। তো আমরা আজকে এক্সট্রাডিশনটা কিছু আলোচনা করলাম। একবার যদি আমরা সাম আপ করতে চাই, তাহলে এক্সট্রাডিশনের ক্ষেত্রে প্রিন্সিপালস অফ এক্সট্রাডিশনের ক্ষেত্রে হচ্ছে ট্রিটি বেসিস, অর্থাৎ দুটো দেশের মধ্যে যে চুক্তি আছে সেটাই আসল। ডাবল ক্রিমিনালিটি, অর্থাৎ সে যে অপরাধটা করেছে সেটা তার দেশেও অপরাধ আমাদের দেশেও অপরাধ, তবেই এক্সট্রাডিশন চাওয়া হতে পারে। যেমন নীরব মোদি যে ব্যাংক থেকে লোন নিয়ে পালিয়েছে, এটা ইউকেতেও অপরাধ আমাদের দেশেও অপরাধ, তাই জন্য এটা ডাবল ক্রিমিনালিটিটা হচ্ছে প্রিন্সিপাল অফ স্পেশালিটি, অর্থাৎ যে কাজে তাকে ডাকা হবে, যে অপরাধের জন্য এক্সট্রাডিশন চাওয়া হবে, সেই অপরাধ ছাড়া অন্য কেসে তাকে বিচার করা যাবে না। নন এক্সট্রাডিশন অফ পলিটিক্যাল অফেন্ডার্সদের ক্ষেত্রে একটা শিল্ড হিসাবে কাজ করছে, তাদের ক্ষেত্রে এক্সট্রাডিশন চাওয়া যাবে না। নন এক্সট্রাডিশন অফ
ন্যাশনালস, কোনো দেশ বলতে পারে যে আমাদের দেশের বিচারটা আমরা আমাদের দেশেই করব। আর রুল এগেনস্ট ডাবল জিওপার্ডি, অর্থাৎ কোনো দেশের কেসে একবার জাজ হলে সেটাকে নিয়ে তাকে দ্বিতীয়বার আর করা যাবে না। আর প্রাইমা ফেসি এভিডেন্স, অর্থাৎ কী কী কারণে তাকে এক্সট্রাডিশন করা হচ্ছে সেটাকে কিন্তু পরস্পর দিয়ে রিকোয়েস্টিং স্টেট আর রিকোয়েস্টেড স্টেট পরস্পরের মধ্যে কথাবার্তা চলবে। তারপরে রিকোয়েস্টেড স্টেট যদি মনে করে যে তাকে এক্সট্রাডিট করা সম্ভব, তখন তারা রিকোয়েস্টিং স্টেটকে তাকে এক্সট্রাডিট করবে। এই হচ্ছে ব্যাপার। আর অ্যাসাইলাম আর এক্সট্রাডিশনের মধ্যে যে পার্থক্য, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অ্যাসাইলামে মেনলি আশ্রয় দেওয়া হয়, হ্যাঁ, আর এক্সট্রাডিশনে হচ্ছে কোনো রকম অফেন্স করে কেউ যদি পালায় তাহলে তাকে তার দেশে বিচার করার জন্যে বা তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য ফেরত চাওয়া হয়। তাহলে দুটো জিনিস পুরোপুরি আলাদা। অ্যাসাইলামের ক্ষেত্রে একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আশ্রয় দেওয়া হয়। অ্যাসাইলামের ক্ষেত্রে দুটো দেশের ইনভলভমেন্ট থাকে না। একটা দেশ থেকে কেউ রিফিউজি হয়ে ফেরত চলে আসে পালিয়ে, তখন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আরেকটা দেশ তাকে বা তাদেরকে আশ্রয় দেয়। এটা হচ্ছে একটা দেশের ইনভলভমেন্ট, এখানে দুটো দেশের ইনভলভমেন্ট না। কিন্তু এক্সট্রাডিশনে কিন্তু দুটো দেশের ইনভলভমেন্ট থাকে, অর্থাৎ যে দেশ থেকে কেউ পালিয়ে এসছে এবং যে দেশে পালিয়েছে, তারা পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করে প্রাইমা ফেসি কজ দেখিয়ে তারা তাকে ফেরত নেওয়ার চেষ্টা করে। তাহলে এইটা হচ্ছে একটা প্রধান জিনিস। অ্যাসাইলাম এছাড়া পলিটিক্যাল অফেন্ডার্সদের ক্ষেত্রে একটা শিল্ড দেওয়া থাকে এক্সট্রাডিশনের ক্ষেত্রে, যেটা পলিটিক্যাল অফেন্ডারদের এক্সট্রাডিশন হয় না। কিন্তু পলিটিক্যাল অফেন্ডারদের জন্য অ্যাসাইলাম অবশ্যই হয়, এবং অ্যাসাইলামে এটা একটা প্রধান কারণ। এটাও একটা অ্যাসাইলাম আর এক্সট্রাডিশনের মধ্যে মূল পার্থক্য আর কি, যে পলিটিক্যাল অফেন্ডারদের ক্ষেত্রে অ্যাসাইলাম দেওয়া হয়, কিন্তু পলিটিক্যাল অফেন্ডারদের ক্ষেত্রে অ্যাসাইলাম এস্টাবলিশ করা হয় না, অ্যাসাইলাম এক্সট্রাডিশন করে তাদের ফেরত পাঠানো হয় না। এটা হচ্ছে একটা ব্যাপার দুটো দেশের মধ্যে। এ হচ্ছে ব্যাপার এটা, এবং এটা নন বাইন্ডিং একটা ব্যাপার। এক্সট্রাডিশনটা কিন্তু একটা বাইন্ডিং ব্যাপার, দুটো দেশের যে ট্রিটি আছে সেটা মেনে এক্সট্রাডিশন করা হয়। আর কিন্তু অ্যাসাইলামের ক্ষেত্রে এখানে দুটো দেশের চুক্তির কোনো ব্যাপার নেই। এখানে বেসিক্যালি একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, এটা হিউম্যান রাইটসের বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এটা অ্যাসাইলামটা দেওয়া হয়। এখানে কেউ দিতে বাধ্য নয়, যদিও রিফিউজি নন রিফলমেন্ট অফ রিফিউজি অ্যাক্ট, সেখানে তো কাউকে এমনভাবে এমন কোনো দেশে ফেরত পাঠানো যায় না যেখানে সে পারসিকিউট হতে পারে, অর্থাৎ তাকে নিপীড়ন করা হতে পারে অ্যাসাইলাম করা হলে। এই কারণে রিফিউজি অ্যাক্টে বলা আছে যে তাকে কেউ যদি কোনো দেশে শরণার্থী হিসেবে চলে আসে, তাহলে তাকে সেই দেশে সেইভাবে ফেরত দেওয়া যাবে না যদি দেখা যায় সে দেশে গেলে তার প্রাণ সংশয় হতে পারে ফেরত পাঠানো। তাহলে এটা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে হলেও নন রিফলমেন্ট বলে একটা অ্যাক্ট রয়েছে, রিফিউজি অ্যাক্টের একটা প্রভিশন রয়েছে। তো সেটার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস এটা রয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সট্রাডিশন আর অ্যাসাইলামের একটা ছোটোখাটো আলোচনা হলো।